আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 5 অগস্ট চাংখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিব। স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 8 দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের এগ্রি ব্লকেট কর্মসূচি। খামারবাড়িতে অধিদপ্তরের সব ফটকে তালা, দাপ্তরিক কার্যক্রম বন্ধ। ভবিষ্যতে দেশে আর যেন ফ্যাসিস্ট শাসক না আসে সে লক্ষ্যে কাজ করছে সংস্কার কমিশন। আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় খেলাফত মজলিস। সংস্কার যাত্রায় 3-0 ভিশন নিয়ে কাজ করছে সরকার। এসকেপ সম্মেলনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর তাগিদ। এবং বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা রেলওয়ের হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় সমঝোতা চুক্তি। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। 5 অগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই অগস্টের গণহত্যা মামলায় দাখিল করা এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2024-এর 5 জুলাই থেকে 5 আগস্ট আওয়ামী দোসর ও পুলিশ সদস্যদের নির্মমতা দেখেছে গোটা বিশ্ব। গেল 5 আগস্ট রাজধানী চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগের তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, এবং এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। মূলত এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ তৎকালীন আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ বাকি সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংগঠিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সবকিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। এই মামলায় 8 আসামির মধ্যে 4 জনই পলাতক। বিচার শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 8 দাবিতে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব ফটকে আটকে দিয়ে আন্দোলন করছেন তারা। এতে সব কার্যক্রম বন্ধ হয়ে যায় অধিদপ্তরের। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিতে সব পক্ষ আশ্বাস দিলেও তার বাস্তবায়ন নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম এটিএন বাংলাকে জানান, সপ্তাহখানেক আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দাবি যখন উচ্চশিক্ষার তখন তা নিয়ে প্রশ্ন কম ওঠে জনমনে। অনেক দিনের শান্তিপূর্ণ আন্দোলন এবার রূপ নিল এগ্রি ব্লকেট কর্মসূচিতে।
ঢাকা সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শখানেক শিক্ষার্থী হাজির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সকাল ৮টায় অফিস টাইম শুরুর আগেই। আন্দোলনের শুরুতেই তারা প্রধান ফটক আটকে দেয়, বন্ধ হয় সব দাপ্তরিক কার্যক্রম। গেটের বাইরেই দাঁড়িয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেক কর্মকর্তা কর্মচারী। কারিগরি শিক্ষা শেষ করার পরে আমাদের দেশে শিক্ষার্থীরা কোনো কাজে অংশগ্রহণ করতে না পারে বিদেশ পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে। 1993 থেকে এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত আমাদের সাথে তালবাহানা করে চলেছে। এত বছর ধরে আমরা আন্দোলন করে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না। আমরা শিক্ষার্থীরা জানিয়ে দেয়, উচ্চশিক্ষার দাবি নিশ্চিতে আশ্বাস নয়, নীতি নির্ধারকদের সুস্পষ্ট বার্তা ছাড়া এই কর্মসূচিতে অনড় তারা। সারা বাংলাদেশে 18টি সরকারি এটিআই এবং 260টির উপরে হচ্ছে বেসরকারি এটিআই গুলো হচ্ছে আমরা এখানে অবস্থান করতেছি। আমরা সবাইকে জানাইছি, কিন্তু তারা আমাদের কোনো প্রজ্ঞাপন দেয় নাই এখন পর্যন্ত। দুপুর পর্যন্ত দফায় দফায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের আলোচনার পরেও গেট খুলেনি তারা। স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিশ্চিত সহ উপসহকারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রজ্ঞাপন জারি ও ডিপ্লোমা শিক্ষাকে অধিদপ্তর থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করার দাবি তোলেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি, তারা আমাদের বিষয়ে কোনো সুরাহা না করে আমাদের সাথে টালবাহানা করছে। তারা বলছে দাবি যৌক্তিক, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো আমরা চাচ্ছি একটা সঠিক প্রজ্ঞাপন। এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক এটিএন বাংলাকে জানান, তাদের দাবির সঙ্গে মোটা দাগে তারা একমত হলেও এসব সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারকদের। মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমাদের সচিব মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়ের কাছে একটা চিঠি লিখেছেন, যদি শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিষয় আছে, আলাদা আইন করতে হবে। এটা একটু জটিল প্রক্রিয়া, এটা সময় লাগবে। দেশে 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ 160টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে। 4 বছরের ডিপ্লোমা কোর্স শেষে প্রতি বছর প্রায় 10,000 শিক্ষার্থী পাশ করে বের হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতে দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠা হতে না পারে সে লক্ষ্যে সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খেলাফত মজলিসের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় দলটির পক্ষ থেকে জানানো হয়, ঐকমত্য কমিশনের দেয়া 166টি প্রস্তাবনার মধ্যে 147টির সাথে একমত খেলাফত মজলিস। দলটির নেতারা জানান, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান, বিচার ও নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটু ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন। 2 ঘণ্টা আলোচনা শেষে খিলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, ঐকমত্য কমিশনের দেয়া বেশিরভাগ প্রস্তাবনার সাথেই একমত তাদের দল। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে খিলাফত মজলিস। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন করতে মানে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। এ সময় নেতারা আরও জানান, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপনের বিষয়টি সংবিধানে পুনর্বহাল চান তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে রিপোর্ট তুলে দেন সৈয়দ সুলতান উদ্দিন আহমদ সহ কমিশনের সদস্যরা। জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে আহত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের নতুন মানদণ্ড, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে কমিশনের প্রতিবেদনে। গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে 19 সদস্যের শ্রম সরকার কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতি জোর দিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসক্যাপের 81তম সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কার যাত্রায় 3-0 ভিশন নিয়ে সরকার কাজ করছে। তা হলো শূন্য সম্পদ কেন্দ্রভূতিকরণ, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, জলবায়ু এবং নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা এবং উদ্ভাবনকে কাজে লাগাতে দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Inclusive development remains a top priority for Bangladesh. Our experience in microfinance and social business has shown that financial inclusion is a powerful tool against poverty. We are now applying the same methodology to urban development, ensuring that every citizen has access to housing, essential services, and economic opportunities. But we have far to go. We look forward to working with our global partners to make this happen. At the heart of our vision is the 3-0 vision: zero wealth concentration to end poverty, zero unemployment by unleashing entrepreneurship in all, and zero net carbon emissions. বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় দেশে এখন 8000 চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা জানান, ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান ফাজল কবির খান। এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজন মতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয়ের পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নেবে। বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা, সেটা শুধু যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও যা যা প্রত্যেকের অবকাঠামো আছে, রেলের আছে, তারপরে স্থানীয় সরকার বিভাগের আছে, নানান নামে, তো এগুলোকে ব্যবহার করে যাতে আরো বেশি মানুষকে সেবা প্রদান করা যায়। আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি, সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়, এটাকে যদি আমরা একটা সুব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিছু রোগী তাড়াতাড়ি আমরা ওখানে ট্রান্সফার করে দিতে পারবো। নতুন যুগে যে রোগী যারা আসবে তাদেরকে আমরা নিতে পারবো। 2026 সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে আগামী অর্থবছর থেকে কর জিডিপির হার 15% করার প্রস্তাব দিয়েছে সিপিডি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে এমন প্রস্তাব উঠে আসে। সিপিডি জানায়, এনবিআর এর হিসেবে 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে কর দেয় 24,000 প্রতিষ্ঠান, যা শতকরা 9%। রাজস্ব প্রণোদনা দিতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দিতে পারে না সরকার। এই অবস্থায় সামগ্রিক কর কাঠামোর সংস্কার জরুরি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামীতে কর্পোরেট খাতে ন্যূনতম কর 15% করার সুপারিশ করেছে সিপিডি। কর্পোরেট কর হারের সংস্কার উত্তরণ পর্যায়ে বাংলাদেশের জন্য, এবং সেটা কর ন্যায্যতার ভিত্তিতে। এবং আরেকটি বিষয় আসবে আগামী দিনে আপনাদের জন্য, সেটা হলো মূল্য সংযোজন করের সংস্কার কর ন্যায্যতার ভিত্তিতে। রাজস্ব বৃদ্ধির উদ্যোগ হিসেবে এই কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে সরকারের একটি কাঠামো এবং সেই কাঠামোর আলোকে এই বিষয়গুলোকে বিবেচনা করা, এবং সে কারণে আমরা শুধুমাত্র প্রোগ্রেসিভ ট্যাক্স
বা এটিকেই আমরা মনে করি না যে এটাই কর ন্যায্যতার একমাত্র মাপকাঠি? বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ এবং আল আমিন সানি। 3 জনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃত 3 জনই পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে শনিবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে 8 জনের নামে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাথি, মেহরাব ও আবু জর গিফারি ছাড়াও আরো 5 জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সকল সেবা সংস্থা একই ছাতার নিচে না আনলে রাজধানীর সকল সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। রাজুক চেয়ারম্যান বলেন, 2 সিটি এক করে মেয়র বা সিটি গভর্নমেন্টের অধীনে নিয়ে আসতে হবে। কোনো নির্মাণাধীন ভবন নকশার বাইরে তৈরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নকশা বহির্ভূতভাবে যেসব ভবন বানানো হয়েছে সেগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এক নোটিশে আপনি আজকে বিদ্যুতের জন্য পানি লাইন রাস্তা কাটবেন, কালকে পানির জন্য কাটবেন, পরের দিন টিএনডি লাইনের জন্য কাটবেন, তাহলে তো হবে না। আপনি যদি ঢাকা শহরকে এক সিটি মেয়রের আন্ডারে আনতে পারেন অথবা সিটি গভর্নমেন্টের আন্ডারে আনতে পারেন, যেখানেই আপনি যদি এক আমব্রেলার নিচে আনতে না পারেন, আপনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনারা এটা পরিপূর্ণ সমাধান হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সকালে জেলা সদরের দুর্গম ভাই বোন ছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফ এর ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আরও রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকি-টকি ও মোবাইল। সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করেনি কেউ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টাঙ্গাইলের প্রমত্তা যমুনার চরাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হচ্ছে গমের। এসব চরাঞ্চলে সোনালী গমের শীষ দুল খাচ্ছে বাতাসে। গত বছর যমুনার নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষকের সামান্য পরিচর্যা করেই গম চাষ করে ফলন কম পান, তবে এবার ব্যাপক ফলনে কৃষকদের মাঝে খুশির বন্যা বইছে। কিছুদিনের মধ্যেই ফসল ঘরে তুলবেন কৃষকরা। তাদের কাছে পরিত্যক্ত এসব চরাঞ্চল এখন আশীর্বাদে পরিণত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে 4550 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে বেশি চাষ হয়েছে গমের। পলিমাটি জমা চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মশলা জাতীয় কিছু ফসল চাষ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকত। এবার সেসব জমিতে গম চাষ করেছেন তারা, এতে আশাতীত ফল পেয়েছেন তারা। আমাদের এই ক্ষেতগুলা পতিত ছিল, আমরা এই পাখনার গম আবাদ করছি, আল্লাহ খুব ভালো ফসল দিছে। নদীর ভাঙনে নতুন চর ঘুরছে, গত বছর পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি এই পাটনামের মাধ্যমে। বাড়ি গম 33, ফলন ভালো হয়েছে। অবশ্যই আমরা
এই লাভবান হব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ এসব চরের মাটির গুণগত মান বিবেচনা করে গম চাষের উপযোগিতা নির্ধারণ করে। কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন তারা। চরাঞ্চলের অনাবাদি জমি আমাদের চাষের আওতায় আসবে এবং দেশের সার্বিক উন্নয়নে আমাদের কৃষির যে অবদান, সেই অবদানটা আমরা জিডিপিতে রাখতে পারি। প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা সম্ভব হলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন থাকছে আন্তর্জাতিক সংবাদ। ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান। এর আগে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছিল। কিছুক্ষণ আগে আরেক বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে কার্ডিনাল ফারেল দুঃখের সাথে পোপ ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করেছেন। তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। পোপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত ব্লু ইকোনমিকে আনলকিং দ্য পোটেনশিয়াল অব ওশানস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোস্টমাউথের অধ্যাপক এবং ইউনেস্কোর ওশান গভর্নেন্সের চেয়ার অধ্যাপক ডক্টর পিয়েরে ফেইলার। সেমিনারে 3টি প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এবারে পার্টিক্স খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে। সকালে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে খেলা শুরু করেন ব্রায়ান বেনেট এবং বেন কারেন। 2 রান যোগ করে দিনের প্রথম উইকেট হারায় সফরকারীরা। 18 রানে আউট হন কারেন। এরপর বেনেটকে ব্যক্তিগত 57 আর দলের 88 রানে ফেরান নাহিদ রানা। একই রানে নিক উইলচকে তুলে নেন হাসান মাহমুদ। তবে সিন উইলিয়ামসের 59 রানের ইনিংসে ভর করে লিড নেয় অতিথিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 6 উইকেটে 208 রান। লেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দ্বার প্রান্তে চলে গেছে লিভারপুল। পরবর্তী ম্যাচে আর্সেনাল পয়েন্ট হারালেও আর নিজেরা জিতলেও এই মৌসুমের ট্রফি ঘরে তুলবে আর্নে স্লটের দল। যদিও কিং পাওয়ার স্টেডিয়ামে একের পর এক আক্রমণ ব্যর্থ হতে থাকে অলরেডদের। প্রথমার্ধে দুবার মোহাম্মদ সালাহর শট ফিরে আসে পোস্টে লেগে। লেস্টার সিটিও এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে এনদিদির বাড়ানো বল বাধা পায় গোল পোস্টে। অবশেষে আলেকজান্ডার আর্নল্ড 76 মিনিটে লিভারপুলকে এনে দেয় জয়সূচক গোলটি। অন্যদিকে পরাজয়ের রেলিগেশনে নেমে গেছে লেস্টার সিটি। ইনজুরির সময়ের গোলে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে বারবার হতাশ হতে হয় লা ব্লাঙ্কোদের। 61 মিনিটে রিয়াল মাদ্রিদের আক্রমণ রুখে দেন বিলবাও গোলরক্ষক। 5 মিনিটের ব্যবধানে ভালভার্দের শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর 80 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হতে হয় কার্লো আনচেলত্তির দলকে। তবে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া দলকে উদ্ধার করেন ফেদেরিকো ভালভার্দে। ইনজুরির সময়ের 3য় মিনিটে তার গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে তারা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। 5 অগস্ট চাংখারপুলে গণহত্যায় 8 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিব। স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 8 দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের এগ্রি ব্লকেট কর্মসূচি। খামারবাড়িতে অধিদপ্তরের সব ফটকে তালা, দাপ্তরিক কার্যক্রম বন্ধ।
ভবিষ্যতে দেশে আর যেন ফ্যাসিস্ট শাসক না আসে সে লক্ষ্যে কাজ করছে সংস্কার কমিশন। আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় খেলাফত মজলিস। সংস্কার যাত্রায় 3-0 ভিশন নিয়ে কাজ করছে সরকার। এসকেপ সম্মেলনে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর তাগিদ। এবং বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা রেলওয়ের হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় সমঝোতা চুক্তি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।